আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ কোচিং বিএমএ অনলাইন ক্লাসের পাঠ উপস্থাপনায় সবাইকে স্বাগতম। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের টপিক হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, পৃষ্ঠা 13, কাজ 1। তো যোগ করো। দুটি ভগ্নাংশ এখানে দেওয়া আছে। ভগ্নাংশ দুটি হচ্ছে 2.0 পৌনপুনিক 97 ও 5.12 পৌনপুনিক 768। এই দুটি ভগ্নাংশ যোগ করতে হবে। এখন আসো, আমি যোগ করা শুরু করলাম। এই যে এখানে সমাধান লিখলাম, অর্থাৎ যোগের কাজ আমার শুরু। আমি প্রথমে একটি চার্ট তৈরি করে নিয়েছি। দেখো, চার্টের বাম পাশের যে কলামটা উপরে লেখা আছে প্রদত্ত ভগ্নাংশ, তারপর পূর্ণ অংশ, তারপর অনাবৃত অঙ্ক সংখ্যা, তারপর আবৃত অঙ্ক সংখ্যা, তারপর আবৃত অঙ্ক সংখ্যার লসাগু। ঠিক আছে? এখন আসো, প্রদত্ত ভগ্নাংশ দুটি আমি এখানে লিখে নিলাম। এখন এই ভগ্নাংশ দুটোর বিভিন্ন অংশের পরিচয় আমি বিভিন্ন কলামে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো ও শোনো। এখানে পূর্ণ অংশ নামে একটি কলাম রয়েছে। তাহলে প্রথম যে ভগ্নাংশ, এটার পূর্ণ অংশ কোনটা? দশমিক বিন্দুর বাম দিকে যেই সংখ্যাটা লেখা থাকে সেটা হচ্ছে পূর্ণ অংশ। তাহলে এই ভগ্নাংশের পূর্ণ অংশ হচ্ছে 2। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশে। দ্বিতীয় ভগ্নাংশের পূর্ণ অংশ হচ্ছে দশমিক বিন্দুর বাম দিকে যেটা থাকে, এখানে আছে 5, তাহলে পূর্ণ অংশ হচ্ছে 5। তারপর আসো অনাবৃত অঙ্ক সংখ্যা। তো প্রথম ভগ্নাংশে অনাবৃত অঙ্ক কয়টি? হ্যাঁ, এখন আসো দেখো, দশমিক বিন্দুর ডান দিকে একটা শূন্য অঙ্ক দেখা যায়। এই শূন্য অঙ্কটার উপরে কোনো পৌনপুনিক ডট নেই। তো যে অঙ্কের উপরে পৌনপুনিক ডট থাকে না, দশমিক বিন্দুর ডান দিকে যেই অঙ্কগুলোর উপরে পৌনপুনিক ডট থাকে না, ওই অঙ্কগুলো হচ্ছে অনাবৃত অঙ্ক। তাহলে এখানে দশমিক বিন্দুর ডান দিকে শূন্য অঙ্কের উপর কোনো পৌনপুনিক ডট নাই, তাহলে এই শূন্য হচ্ছে অনাবৃত অঙ্ক। তাহলে এখানে শূন্য একটি অঙ্ক, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা 1। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত অঙ্ক কয়টি? অনাবৃত অঙ্ক সবসময় দশমিক বিন্দুর ডান দিকে থাকে। এখন দেখো 1 এবং 2 এই অঙ্ক দুটির উপরে কোনো পৌনপুনিক ডট নাই, এই কারণে 1 এবং 2 এই অঙ্ক দুটি হচ্ছে অনাবৃত অঙ্ক। তাহলে এখানে অঙ্ক দুইটি, 1 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক, এই জন্য এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2। এবার আসো আবৃত অঙ্ক সংখ্যা। এবার এই ভগ্নাংশে আবৃত অঙ্ক কয়টি? এই যে দেখো 9 এবং 7 এই দুটি অঙ্কের উপরে পৌনপুনিক ডট দেখা যাচ্ছে, তাই 9 এবং 7 হচ্ছে আবৃত অঙ্ক। তাই 9 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, তাহলে আবৃত অঙ্ক হচ্ছে দুটি। তাহলে আবৃত এই ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা 2। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশে। দশমিক বিন্দুর ডান দিকে আবৃত ডট বা পৌনপুনিক ডট আছে কোন কোন অঙ্কের উপরে? এই যে 7-এর উপরে, 6-এর উপরে, 8-এর উপরে। তোমরা বলতে পারো স্যার 6-এর উপরে তো পৌনপুনিক ডট দেখা যায় না। হ্যাঁ, আমি এটা বলে দিচ্ছি, যদি কোনো আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অঙ্কের সংখ্যা 2-এর চেয়ে বেশি হয়, তাহলে প্রথম অঙ্ক এবং শেষ অঙ্কের উপরে আবৃত বা পৌনপুনিক ডট দিলেই চলে। মাঝখানের অঙ্কের উপরে পৌনপুনিক ডট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কারণে এখানে আবৃত অঙ্ক হচ্ছে 3টি, এই কারণে প্রথম অঙ্ক এবং শেষ অঙ্কের উপরে পৌনপুনিক ডট দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে
আবৃত অঙ্ক সংখ্যা এই ভগ্নাংশে 3 এখানে হবে 3। তো এখন আসো, এখন এই চার্টের দিকে একটু লক্ষ্য করো। অনাবৃত অঙ্ক সংখ্যা, প্রথম ভগ্নাংশে অনাবৃত অঙ্ক 1টি, দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত অঙ্ক 2টি, অর্থাৎ উভয় ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা একই হলো না, ভিন্ন ভিন্ন। আবার দেখো, আবৃত অঙ্ক প্রথমটাতে 2টি, দ্বিতীয় ভগ্নাংশটিতে 3টি। আবৃত অঙ্ক সংখ্যাও একই হলো না, ভিন্ন ভিন্ন। যেহেতু প্রদত্ত ভগ্নাংশ দুটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা ভিন্ন ভিন্ন, আবৃত অঙ্ক সংখ্যাও ভিন্ন ভিন্ন, এই কারণে প্রদত্ত ভগ্নাংশ দুটি অসদৃশ। এখন যেহেতু আমরা এই দুটি ভগ্নাংশকে যোগ করব, তাহলে যেহেতু এরা দশমিক ভগ্নাংশ, তো দশমিক ভগ্নাংশ যোগ করতে গেলে এদেরকে প্রথমে সদৃশ করে নিতে হয়। হ্যাঁ, তো এই অনাবৃত অঙ্ক সংখ্যা যেহেতু দুটি ভগ্নাংশে ভিন্ন ভিন্ন এবং আবৃত অঙ্ক সংখ্যাও দুটি ভগ্নাংশে ভিন্ন ভিন্ন, তাই প্রদত্ত ভগ্নাংশ দুটি হচ্ছে অসদৃশ। তো যোগ করতে গেলে ভগ্নাংশ দুটিকে আমাদেরকে প্রথমে সদৃশ করে নিতে হবে। সদৃশ করলে কিভাবে করতে হবে সেটা একটু বলে দিচ্ছি। সদৃশ করব কিভাবে? দশমিক প্রদত্ত ভগ্নাংশ দুটির দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত অঙ্ক সংখ্যা একই হবে, আবৃত অঙ্ক সংখ্যাও একই থাকবে। এখন আসো, এই সদৃশ যখন করব তখন অনাবৃত অঙ্ক সংখ্যা কত হবে, অনাবৃত অঙ্ক কয়টি হবে, এটা আমরা নির্ধারণ করব কিভাবে, বা এবং আবৃত অঙ্ক সংখ্যা কয়টি হবে সেটাও আমরা নির্ধারণ করব কিভাবে। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি। যখন আমরা সদৃশ করব তখন ওই অনাবৃত অঙ্ক হবে এইখানে অনাবৃত অঙ্ক সংখ্যার কলামে দেখো সবচেয়ে বেশি কত, অনাবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি 2। এই যখন আমরা সদৃশ করব তখন এই প্রদত্ত ভগ্নাংশ দুটিতে অনাবৃত অঙ্ক হবে সবচেয়ে বেশি সংখ্যায় এখানে যেটা থাকে, অর্থাৎ অনাবৃত অঙ্ক হবে 2টি। হ্যাঁ, এবার আসো, আবৃত অঙ্ক কয়টি হবে, আবৃত অঙ্ক সংখ্যা কত হবে সেটা আমরা নির্ধারণ করব কিভাবে, সেটা আমি বলে দিচ্ছি। আবৃত অঙ্ক সংখ্যা নির্ধারণ করতে গেলে আমরা এই যে এখানে আবৃত অঙ্ক সংখ্যা 2 এবং 3 এর লসাগু নিতে হবে। তাহলে 2 এবং 3 এর লসাগুটা আমি এখানে লিখে দিচ্ছি। এই যে 6, 2 এবং 3 এর লসাগু কত? 6কে আমি গোল চিহ্নিত করে রাখলাম তোমাদের একেবারে নজরে থাকার জন্য। ওই যে উপরে লেখা আছে আবৃত অঙ্ক সংখ্যার লসাগু। তাহলে আমি কথাটা আবারও বলে দিচ্ছি। এখন যেহেতু আমরা এ দুটি ভগ্নাংশকে যোগ করব, তাহলে এ দুটি ভগ্নাংশকে সদৃশ করে নিতে হবে। সদৃশ করলে দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত অঙ্ক হবে, এই অনাবৃত অঙ্ক সংখ্যার কলামের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় যেটা থাকে ওই সংখ্যায়, আর আবৃত অঙ্ক সংখ্যা হবে এখানে আবৃত অঙ্ক সংখ্যা দুটির লসাগুয়ের সমান সংখ্যায়। ঠিক আছে? এখন আসো, এখন আমরা এভাবে একটু লিখে নিতে হবে যে সদৃশ ভগ্নাংশ দ্বয়ে, এই কথাটা লিখে নিতে হবে। সদৃশ ভগ্নাংশ দ্বয়ে যেহেতু এখানে দুটি ভগ্নাংশের জন্য দ্বয়ে শব্দটা প্রয়োগ করলাম। তাহলে সদৃশ ভগ্নাংশ দ্বয়ে অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা সমান কত হবে?
ওই যে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যার কলামের মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে সেইটা, এর অনাবৃত অঙ্ক সংখ্যা 2। আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যা সমান সমান 6 আমি লিখতে পারি, কিন্তু সরাসরি 6 না লিখে আমি ব্র্যাকেটে একটা জিনিস লিখে দিই, এই যে 2 এবং 3 এর লসাগু, এই যে 2 এবং 3 এর লসাগু সমান 6। ঠিক আছে, এখন প্রদত্ত ভগ্নাংশ দুটিকে সদৃশ করব। তাহলে প্রদত্ত ভগ্নাংশ দুটি আগে লিখে নিই। প্রথমটা কত, এই 2.0.97। তারপর দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে 5.12.768। এই দুটি ভগ্নাংশকে এখন আমরা সদৃশ করব। তাহলে এই ভগ্নাংশটা দেখো ডান দিকে বেশি অগ্রসর হয়েছে, এই জন্য এখানে আমি সমান চিহ্নটা দিই। তারপর এই ভগ্নাংশটার বরাবর সমান চিহ্নটা রাখি। আবার সমান চিহ্নগুলো দেখো উপর থেকে নিচের দিকেও বরাবর, এইভাবে রাখলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এখন এই সমান চিহ্ন দুটির ডান দিকে আমরা প্রদত্ত ভগ্নাংশ দুটিকে সদৃশ করব। ঠিক আছে, এখন সদৃশ করব। তো আসো, তো প্রথমে ভগ্নাংশটা সদৃশ করব যে দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত এবং আবৃত অঙ্ক মোট কতটি হবে? মোট হবে 8টি অঙ্ক। 8টির মধ্যে এই 2টি অঙ্ক থাকবে অনাবৃত এবং 6টি অঙ্ক হবে আবৃত। ঠিক আছে, দশমিক বিন্দুর ডান দিকে মোট অঙ্ক সংখ্যা এখন আমাকে 8টি নিতে হবে। এদের মধ্যে 2টিকে রাখবো অনাবৃত, 6টিকে রাখবো আবৃত। তাহলে আসো এখানে একটু লক্ষ্য করো, এই যে 2.0.97, এখানে দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক আমরা দেখতে আপাত দৃষ্টিতে কয়টি দেখা যাচ্ছে? 3টি। তাহলে অঙ্ক মোট করব আমরা 8টি। তাহলে 8টি করব কিভাবে? দেখো আমি নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে পূর্ণ অংশ 2 পয়েন্ট, তারপরে এই যে 0 তো অনাবৃত। এখন এই প্রয়োজনীয় সংখ্যক অঙ্ক যখন সদৃশ করব, তখন প্রয়োজনীয় সংখ্যক অঙ্ক আমরা পূরণ করব এই আবৃত অঙ্ক সংখ্যা পুনঃ লিখে। বারবার আবৃত অঙ্ক সংখ্যাগুলো পুনঃ লিখে, মানে বারবার লিখে আমরা প্রয়োজনীয় সংখ্যক অঙ্ক আমরা এই পুরা করব। ঠিক আছে, এখন দশমিক বিন্দুর ডান দিকে বলছিলাম মোট 8টি অঙ্ক হবে, এর মধ্যে 0 একটা অঙ্ক হয়ে গেছে। তাহলে এখন 8টি মিল করব। এই যে 9 এবং 7 এই দুটি অঙ্ক আবৃত অঙ্ক, এই দুটিকে বারবার লিখে। তাহলে আমি লিখতে শুরু করি, 9 7 9 7 9 7 9। দেখি তো কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8। এখন এখানে 8টি অঙ্ক দেখা যায়। এদের মধ্য থেকে প্রথম দুটিকে রাখো অনাবৃত। প্রথম দুটিকে অনাবৃত রাখার কথা উপরেই লেখা আছে, অনাবৃত অঙ্ক সংখ্যা 2। তাহলে প্রথম দুটি অঙ্ক থাকবে অনাবৃত, আর শেষের 6টি হবে আবৃত। এই জন্য শেষের 6টি অঙ্ক এই 7 থেকে 9 পর্যন্ত। তো প্রথম অঙ্ক 7, শেষ অঙ্ক 9-এর উপর পৌনঃপুনিক ডট দিয়ে দিলে চলে। মাঝখানের অঙ্কগুলোর উপর আর পৌনঃপুনিক ডট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশে। দ্বিতীয় ভগ্নাংশের এই দশমিক বিন্দুর বাম দিকের পূর্ণ অংশটা লিখে নিই।
তারপরে দশমিক দিয়ে দিই। তারপরে অনাবৃত অঙ্ক এখানে 1 2, এই 1 2 উপর থেকে নিচের দিকে উপরের অঙ্কের বরাবর রাখবো, 1 2। তারপর বাকি অঙ্কগুলো আমি মিল করব, পুরা করব কিভাবে? এই যে আবৃত অঙ্ক আছে না, এই আবৃত অঙ্কগুলো আমি পুনঃ লিখব, অর্থাৎ বারবার লিখব। বারবার লিখে দশমিক বিন্দুর ডান দিকে মোট 8টি অঙ্ক মিল করব। তাহলে এখানে প্রথম 2টি লেখা হয়ে গেছে অনাবৃত, আর লাগবে 6টি। তাহলে 7 6 8 লিখতে শুরু করি। 7 6 8, 7 6 8। এই যে অঙ্কগুলো আমি লিখলাম, উপরের অঙ্কগুলোর বরাবর যদি তোমরা ঠিক রাখতে পারো, বরাবর রাখতে পারো, তাহলে অঙ্কটা করতে সহজ হবে। তাহলে এখন দেখো, এখানে দশমিক বিন্দুর ডান দিকে 8টি অঙ্ক হয়েছে। এদের মধ্য থেকে প্রথম 2টিকে রাখো অনাবৃত, আর শেষের 6টি আবৃত। তাহলে এখানে আবৃত ডট, এখানেও আবৃত বা পৌনঃপুনিক ডট। এখন এই সমান চিহ্নের ডান দিকে যে 2টি ভগ্নাংশ লিখলাম, এই 2টি ভগ্নাংশ কি হয়ে গেল? সদৃশ হয়ে গেল। আর প্রথমে 2টি ভগ্নাংশ ছিল অসদৃশ, এখন সদৃশ হয়ে গেল। এখন আমরা যোগ করতে পারবো সহজে। এখন নিচে একটা রেখা টানতে হবে, এই যে রেখা টেনে দিলাম। এবার তোমরা যোগ করতে পারবে। আমি আমার মতো করে যোগ করি, তোমরা দেখো। 9 8 17 7, হাতে আছে 1। 7 সাথে সাথে 14 4, হাতে আছে 1। 10 10 সাথে 17 7, হাতে আছে 1। 8 8 8 16 6, হাতে আছে 1। 10 10 6 16 6, হাতে আছে 1। সাথে সাথে 14 আর 1 15, 15 5, হাতে আছে 1। এইখানে একটু থামতে হবে তোমাদের। এই যে এখানে সাথে সাথে 14 আর হাতে রেখে যোগ করে হয়েছে 15, 15 5, আবার হাতে আছে 1। এই যখন বাম দিকের পৌনঃপুনিক অঙ্কগুলো যোগ করব, তখন বাম দিকের পৌনঃপুনিক অঙ্কগুলো যোগ করার সময় হাতে যেটা থাকে সেটা আবার শেষে এই যোগফলের সাথে আবার শেষে যোগ করে দিতে হবে। তাহলে এইখানে এই 7 হচ্ছে বাম দিকের পৌনঃপুনিক অঙ্ক, আর ডান দিকের পৌনঃপুনিক হচ্ছে ওই যে 9 এবং 8, আর বাম দিকের পৌনঃপুনিক অঙ্ক হচ্ছে এই 7 এবং এই 7। তাহলে এই 2টি অঙ্ক যোগ করার সময় আমার হাতে ছিল 1, তো এই হাতের 1 আবার শেষে যোগ করে দিতে হবে। এই যে এখানে আমি লিখে রাখলাম। হ্যাঁ, তাহলে আবার আসো, হাতে আছে 1, এই হাতের 1 আবার ওই শেষের বাম পাশের অঙ্কগুলোর সাথে আবার যোগ করতে হবে। হাতে আছে 1, তো 9 1 10, 10 2 12 2, হাতে আছে 1 2। তারপর দশমিক বিন্দু, তারপর 5 2 7। তারপর আবার ওই যে 1 যোগ করার কথা বলা হয়েছিল, সেটা আমি আবার যোগ করে দিই, একটা রেখা টানি। 7 1 8 4, তারপরে 7 6 6 5 2 2 দশমিক 7। এবার তোমরা এই যে দশমিক বিন্দুর ডান দিকে 2টি অঙ্ক রাখো অনাবৃত, প্রথম 2টি অঙ্ক থাকবে। আর অনাবৃত অঙ্ক দশমিক বিন্দুর বাম দিকে প্রথমে থাকে অনাবৃত, আর শেষের দিকে থাকে আবৃত। তাহলে শেষের 6টা দিয়ে দাও আবৃত। তাহলে শেষের 6টা, এই যে 5 থেকে এই 8 পর্যন্ত, এখানে 6টা অঙ্ক। এইটাই হচ্ছে নির্ণেয় যোগফল। তোমরা নিচে দিয়ে লিখে দিবে নির্ণেয় যোগফল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আশা করি আজকের এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো তো তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আমি আমার ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।